স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো রংপুর বিভাগের জেলাগুলোর খবর। আপনাদের সাথে আছি আমি ইপসিতা জামান। গরুর সংখ্যা না বাড়িয়ে দুধ উৎপাদনের দিকে নজর দিয়েছে নীলফামারী প্রাণী সম্পদ অধিদপ্তর। এতে সফলতাও পেয়েছেন তারা। গরুর জাত উন্নয়নের মাধ্যমে গত 5 বছর আগের তুলনায় বর্তমানে প্রায় ৭৫,০০০ মেট্রিক টন বেশি দুধ উৎপাদন হচ্ছে। নীলফামারীতে প্রায় ৩২,০০০ ছোট বড় দুগ্ধ খামারি রয়েছেন। বছরে প্রায় ১,৬০,০০০ মেট্রিক টন দুধ উৎপাদন করছেন তারা। অথচ ৫ বছর আগেও জেলায় দুধ উৎপাদন হতো মাত্র ৮৫,০০০ মেট্রিক টন। গরুর জাত উন্নয়নের ফলে দুধ উৎপাদন বেড়েছে বলে জানান খামারি ও প্রাণী সম্পদ কর্মকর্তারা। তবে গোখাদ্যের বাজার নিয়ন্ত্রণ না করলে দুধ উৎপাদন বৃদ্ধির এই হার হোঁচট খাবে বলে মনে করেন তারা। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দুধ শীতলীকরণ অবকাঠামো গড়ে তোলার দাবি জানান তারা। এই শীতলীকরণ যন্ত্রটা বিরাট ভূমিকা পালন করতেছে। এটা রাখার কারণে আমাদের এলাকাবাসী অনেক উপকৃত হচ্ছে। তারা যে দুধ রাখার তাদের একটা জায়গা হয়ে গেছে, তাদের টেনশন নেই আমরা দুধ কোথায় দেব, কিভাবে আমার দুধটা সেল হবে। তারা এসে আমাদেরকে দুধটা দিচ্ছে, আমরা এই মেশিনের মাধ্যমে দুধটা ঠান্ডা করে জায়গায় জায়গায় সেল করতে পারছি। আমাদের কাছে যদি এই মেশিন না থাকতো আমরা এতগুলো দুধ কালেক্ট করতে পারতাম না। দেশি গরু ছিল আগে, তারপরে দেখতে পেলাম দেশি গরুতে তো আমার সেভাবে লাভজনক হবে না, কারণ দেশি গরু সর্বোচ্চ একটা গরু হয়তো 2-3 লিটার দুধ দেয়। তারপর আমি দেশি গরুগুলা বিক্রি করে দিয়ে বিদেশি গরুর দিকে আমি নজর দিই। আল্লাহর রহমতে মোটামুটি প্রতিদিন আমাদের দুধ 600-700 লিটার আসতেছে। দেশি গরুর দুধ 2.5 থেকে 3 কেজি হয়, আর বিদেশি গরু এগুলোর দুধ হয় 10 কেজি, হয়তো দুধ খাদ্য ভালো মতন দেয়, তা 15 কেজি পর্যন্ত হয়। কিন্তু খাদ্যর দাম তো বেশি, খাদ্যর দামে তো পোষায় না। এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, গরুর জাত উন্নয়ন ও খামারি প্রশিক্ষণ দুধ উৎপাদন বৃদ্ধির অন্যতম নিয়ামক। জানান, গরুর সংখ্যা না বাড়িয়ে দুধের উৎপাদন বাড়ানোর কৌশলটি খামারিদের পর্যায়ে ভালোভাবে পৌঁছে দিতে পেরেছেন তারা। এর ফলে 5 বছর আগের তুলনায় জেলায় এখন দুধ উৎপাদন হার প্রায় দ্বিগুণ বেড়েছে। আমাদের প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের নির্দেশনা হলো যে আমরা গরুর সংখ্যা না বাড়িয়ে গরুর জাতের উন্নয়ন করে দুধের উৎপাদন বাড়ানো, এবং এই প্রযুক্তিটা বা এই বিষয়টি আমরা তৃণমূল খামারিদের কাছে পৌঁছাতে সক্ষম হয়ে আমাদের কৃত্রিম প্রজননের মাধ্যমে এখন আমাদের উন্নত জাতের গাভী উৎপাদন করতে সক্ষম হয়েছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, জেলার চাহিদার তুলনায় বছরে প্রায় 40,000 মেট্রিক টন দুধের ঘাটতি রয়েছে এখনও। রায়হান সবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী। বয়স্ক কৃষকরা যাচ্ছেন স্কুলে, ক্লাসও করছেন শিশু শিক্ষার্থীদের মতোই। অনেকের কাছে অবাক করা বিষয় হলো, রংপুরে চালু হয়েছে কৃষকদের স্কুল। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বমানের ফসল উৎপাদন করতেই স্কুলে যাচ্ছেন কৃষকরা। এভাবেই একসঙ্গে বসে ক্লাস করছেন প্রত্যন্ত অঞ্চলের নারী পুরুষরা। পেশায় এরা সবাই কৃষক। এদের যত্ন সহকারে প্রশিক্ষণ দিচ্ছেন উপজেলার কৃষি অফিসের কর্মকর্তারা। এটি গ্রামের কৃষকদের স্কুল নামে পরিচিত। এই দৃশ্য রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকার, যেখানে উত্তম কৃষি চর্চার মাধ্যমে শোনানো হচ্ছে নিজের স্বাস্থ্য ভালো রেখে নিরাপদ খাদ্য উৎপাদনের নিয়ম। কৃষকরা যাতে সহজে নিয়মগুলো রপ্ত করতে পারেন, সেজন্য উত্তম বাড়ি ও উত্তম আবাদি জমি তৈরি করে দেখানো হচ্ছে হাতে কলমে। এর পাশাপাশি নাটিকা পরিবেশনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে ফসল আবাদের ভালো ও মন্দ দুটি পদ্ধতি। এখানে আমরা আগে যেভাবে চাষাবাদ করছি সেগুলোতে আমরা বিষমুক্ত খাদ্য উৎপাদন করতে পারি নাই। এখন এই স্কুলে এসে শিখতেছি কিছু কৌশল, কিছু নিয়ম নীতি। ফসল, নিরাপদ ফসল কিভাবে ফসল ফলাতে হবে, যে ফসল আমরা খাইলে শরীরে কি কি উপকার হবে, কি কি ক্ষতি হবে না, এইসব শিখছি। কিছু ঔষধ নিয়ম নীতি মেনে জমি দিতে হবে। আর এই নিরাপদ সবজি যখন উৎপাদন হবে, আমরা নিজেরা খেয়ে সুস্থ থাকব, এবং যদি খাদ্য বাঁচে, এই নিরাপদ খাদ্য বাজারজাত করে অন্য মানুষকে আমরা সুস্বাস্থ্য রাখতে পারবো এবং দেশের উন্নয়ন করতে পারবো। আমরা মাটি পরীক্ষা করি না, পানি পরীক্ষা করি না। এই কারণে কিভাবে পানি পরীক্ষা করে, কিভাবে মাটি পরীক্ষা করে, এইটা স্মরণ রাখার জন্য আমরা এখানে এসেছি।
কৃষি অধিদপ্তরের তথ্য বলছে, রংপুরের মিঠাপুকুরে বর্তমানে 12,500 হেক্টর জমিতে আলু, 5,000 হেক্টর জমিতে বিভিন্ন সবজি এবং 1300 হেক্টর জমিতে আমের চাষাবাদ হচ্ছে। সবজির বেল্ট, এখানে প্রচুর পরিমাণে শাকসবজি আবাদ হয়। আপনারা জেনে থাকবেন যে মিঠাপুর উপজেলায় প্রায় 12,500 হেক্টর জমিতে আলু চাষ করা হয় এবং 5,000 হেক্টর জমিতে শাকসবজি চাষ করা হয় এবং 1,500 হেক্টর জমিতে আম চাষ করা হয়। তো আমরা আগামী 3 বছরে এই 3টি ফসলকে গ্যাপের আওতায় কিভাবে আনা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। আমরা আশা করছি আগামী বছর আমরা প্রায় 3750 হেক্টর জমি থেকে গ্যাপ অনুসরণ করে আলু আবাদ করব। সেখান থেকে আমরা প্রায় 1 লক্ষ মেট্রিক টন গ্যাপ সার্টিফাইড আলু এবং শাকসবজি এবং আম যে ফসল রয়েছে এটি আমরা আবাদ করে বিদেশে রপ্তানির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ঊর্ধ্বতন কৃষি কর্মকর্তারা বলছেন, উত্তম কৃষি চর্চার লক্ষ্যই হল নিরাপদ ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে লাভবান করার পাশাপাশি ভোক্তা এবং এই প্রক্রিয়ার সাথে জড়িত সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। উত্তম কৃষি চর্চার মাধ্যমে উত্তম কৃষি চর্চার ক্যাটাগরিতে সারা বাংলাদেশে আমরা স্কুল স্থাপন করব। আমাদের উদ্দেশ্য একটাই যে উত্তম কৃষি চর্চার মাধ্যমে আমরা নিরাপদ ফসল উৎপাদন করব এবং এই নিরাপদ ফসলটা আমাদের কৃষক ভাই সে নিজে আগে কনজিউম করবে, নিজে আগে খাবেন এবং পরিবারকে খাওয়াবেন, প্রতিবেশীরা খাবে এবং তার অতিরিক্ত যে উৎপাদনটা নিরাপদ সেটা উনি স্থানীয় বাজারে বিক্রি করবেন। আগামীতে আমার প্ল্যান আছে মিঠাপুকুর সহ অন্যান্য উপজেলাতে হাড়িভাঙ্গা আমের উত্তম কৃষি চর্চার মাধ্যমে আমরা হাড়িভাঙ্গা আম উৎপাদন করব এবং সেই আম আমরা রপ্তানি করব যাতে করে আমরা বেশি পরিমাণে ফরেন কারেন্সি আনতে পারি। স্বীকৃতির অভাবে জেলায় উৎপাদিত বহু ফসল নিরাপদ ফসল হিসাবে বাজারজাত হচ্ছে না। উপরন্তু 25 থেকে 35 ভাগই হচ্ছে অপচয়। উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসল হলে এসব সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিজস্ব ভবন না থাকায় ভাড়া ঘরে চলছে কুড়িগ্রামের একটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ আর নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানটি। প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবা প্রদানের অন্যতম মাধ্যম স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সকল কার্যক্রম বাস্তবায়ন হয় ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে। কিন্তু কুড়িগ্রামের বল্লভের খাস ইউনিয়ন পরিষদের ভবন নেই গত 28 বছর ধরে। ভাড়াঘরে চলে কার্যক্রম। ইউনিয়ন পরিষদের জমি দান করার পরে আমি ইউনিয়ন পরিষদ ভবনের জন্য ডিসি মহোদয়ের অফিসে আবেদন করেছি 5/5/2024 নিয়ে। এ পর্যন্ত আমাদের কোনো সেখান থেকে সাড়া পাইনি। আর তাছাড়া বহুদিন থেকে ইউনিয়ন পরিষদ না থাকায় এই এলাকার জনগণ খুব দুর্ভোগ ইয়েতে পড়ে আছে। নাগেশ্বরী উপজেলার দুধকুমর নদের পূর্বপাড়ের ইউনিয়নটির জনসংখ্যা 40,000-এরও বেশি। নাগরিক সেবা পেতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন এখানকার বাসিন্দারা। অনেক আগে একটা পুরান ভবন আছে, সেখানে কেউ যায় না, আসে না। এখন সরকারি এত বরাদ্দ থাকা সত্ত্বেও এই ইউনিয়ন পরিষদটি ভবন এখন ভাড়ায় মানে পরিচালনা করার লাগে। এখানে একটা ইউনিয়ন পরিষদ আছে, এখানে ইউনিয়ন পরিষদ হলে জনগণ ভালোভাবে সেবা পাবে। আর ইউনিয়ন পরিষদ করার জন্য জমি আগে দেওয়া হয়েছিল, দেখা যায় যে রেকর্ডে হয় নাই, আবার নতুন করে আমরা দিছি। এখানে স্থায়ীভাবে একটা ইউনিয়ন পরিষদ হলে জনগণ ভালোভাবে সেবা পাবে। ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রমের পাশাপাশি ইউনিয়ন ভূমি অফিস, কৃষি অফিস সহ তথ্য সেবা কেন্দ্রের সেবা প্রয়োজন মতো পাচ্ছেন না সাধারণ মানুষ। এছাড়াও রয়েছে নিরাপত্তাহীনতা। খুব তাড়াতাড়ি ইউনিয়ন পরিষদ ভবনটা হলে খুব সুবিধা হবে। তাহলে আমার ইউনিয়ন পরিষদটা ভবন যখন নির্মাণ হয়ে যাবে, আমার ইউনিয়নের জনগণ সব ধরনের সেবাতে খুব দ্রুত পাওয়া যাবে। আমরা চাই যত দ্রুত সম্ভব এখানে একটা ইউনিয়ন পরিষদ ভবন গড়া হোক। ইউনিয়নটির চেয়ারম্যান জানান, জমি থাকার পরও নতুন করে পরিষদ ভবনের জন্য জমি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে ভবনের আবেদন করা হলেও নেই কোনো ভালো খবর। খুব দ্রুত আমাদের ইউনিয়ন পরিষদ ভবনটি করার জন্য এই এলাকার জনগণের পক্ষ থেকে আকুল আবেদন করছি এবং জনসেবার জন্য যাতে জনসেবা ব্যাহত না হয় সেদিক থেকে খুব দ্রুতভাবে কাজটা করার জন্য বিনীত অনুরোধ করছি। জনসেবা ব্যাহত হওয়ার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। বল্লভের খাস ইউনিয়ন পরিষদটি আমাদের দীর্ঘদিন যাবৎ ভাড়ায় পরিচালিত হচ্ছে। আসলে
স্থানীয় জনগণ একটি জায়গা দিয়েছেন ইউনিয়ন পরিষদকে। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছি এবং এই প্রস্তাবটি আমরা মিনিস্ট্রি বরাবর প্রেরণ করব। হয়তো দ্রুত সময়ের মধ্যেই সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে এই ইউনিয়ন পরিষদটির বিষয়ে। জনগণের মৌলিক সেবা নিশ্চিত করতে দ্রুত ভবন নির্মাণের দাবি তুলেছেন ইউনিয়নবাসী। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম। মাত্র 20 টাকায় মিলছে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা। নিজ এলাকার মানুষদের চিকিৎসা সেবা প্রদান করছেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন। নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা নিতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে আসছেন রোগীরা। প্রকৃতিতে বসন্ত আসলেও শীতের আমেজ রয়েছে দিনাজপুরে। এরই মধ্যে সূর্য ওঠার সাথে সাথেই রোগীদের ভিড়। নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা নিতে এসেছেন দূর দূরান্ত থেকে। রোগীদের কাছ থেকে নেওয়া হয় মাত্র 20 টাকা, আর যাদের এই 20 টাকা দেওয়ার সামর্থ্য নেই তাদের দেখা হচ্ছে বিনামূল্যে। বাড়ির কাছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়ে খুশি স্থানীয়রা। কাছে লাগে 600 টাকা ভিজিট, তারপরে সিরিয়াল ধরে দেখতে হয় 2-3 ঘন্টা 4 ঘন্টা। এখানে অনেক রোগী আমরা ওনার চিকিৎসার মাধ্যমে বেশ একটা উপকৃত হয়েছি। ভিজিট দিয়ে দেখাতে হলে 3-4 টাকা চাইতো, এখানে 20 টাকা দিয়ে দেখা হয়ে যাচ্ছে। এরকম উদ্যোগ হয়তো এরকম দেখি নাই, এই জানলাম যে এখানে টাকা ছাড়াই নাকি ভিজিট ছাড়াই এখানে দেখায়। সেই জন্য জানার পরে যে আমার আগ্রহী হলো যে না যাই এখানে দেখাই। প্রতি রোববার এই আয়োজন করে সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর নিজ এলাকার রোগীদের সেবা প্রদান করছেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ও ট্রমা সার্জন ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন। যেটা গ্রাম্য লেভেলে দেখা যায় যে আমাদের দরিদ্র মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি, যারা টাকা খরচ করে অর্থাৎ ডক্টরে ভিজিট দিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে খাবে, সে আর্থিক সামর্থ্য অনেকেরই নাই। তাই আমি মনে করি যে সব ডাক্তারের একটু করে সময় দেওয়া উচিত, খুব বেশি না, হয়তো দেখা গেলো সপ্তাহে বা মাসে 1-2 বার সময় দিলেই কিন্তু অনেকটা হয়ে যায়। তো এক্ষেত্রে আসলে সব ডাক্তারই একটু এগিয়ে আসা উচিত, কারণ নিজের দায়িত্ববোধ থেকে হোক বা এলাকার মানুষের যে হক, সেই হক আদায় করার উদ্দেশ্যেই হোক, সবার এগিয়ে আসা উচিত। শুধু চিকিৎসা সেবাই নয়, বিভিন্ন সামাজিক কর্মসূচিও পালন করে থাকে সংগঠনটি। এখানে প্রতি সপ্তাহে ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন ফ্রি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের যে বিভিন্ন কর্মকাণ্ড, সামাজিক যে কাজকর্মগুলো আমরা এগুলো করে থাকি, তার মধ্যে আমাদের ডাক্তার সাহেব উনি একটা উদ্যোগ নেন যে এখানে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবেন। এখানে 20 টাকার মাধ্যমে এই সেবাটা দেওয়া হয়ে থাকে। এই 20 টাকা দিয়ে আমাদের এখানে যে প্রেসক্রিপশন পেড, এখানে কারো যদি মনে হয় ডায়াবেটিস আছে, ডায়াবেটিস পরীক্ষা করা হয়, প্রেশার দেখানো হয়, ওজন দেখানো হয়, এই আনুষঙ্গিক যে আমাদের অফিসের খরচগুলা এগুলাই বহন করা হয়। দরিদ্রদের সেবায় সকল চিকিৎসকের এভাবে এগিয়ে আসার আহ্বান সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঠাকুরগাঁওয়ে যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। হোটেল, রেস্তোরাঁর প্রবেশদ্বারে ঝুঁকিপূর্ণভাবে ব্যবহার করা হচ্ছে এই গ্যাস সিলিন্ডার। এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। ছোট ছোট মুদি দোকান থেকে শুরু করে জ্বালানি তেল বিক্রির দোকান, হার্ডওয়্যারের দোকান সহ যত্রতত্র বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার। যদিও এসব দোকানের সিলিন্ডার গ্যাস বিক্রির কোনো অনুমোদন বা লাইসেন্স নেই, ফলে যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা রয়েছে। আবাসিক খাতে গ্যাস ব্যবহারের বিষয়ে বিস্ফোরক পরিদপ্তরের নীতিমালা থাকলেও তার তোয়াক্কা করছেন না ব্যবসায়ী ও গ্যাস সরবরাহকারী কোম্পানিগুলো। খাবার, হোটেল, বাসাবাড়ি সহ বিভিন্ন দোকান ও ব্যবসায় প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে এসব গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হচ্ছে, অথচ নেই অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা। চৈত্র মাসের এই যে খরার দিনগুলো, এই দিনগুলোতে এমন অবস্থা, এই যে বাতাসের কারণে ওই যে সিলিন্ডার, এই যে দোকানগুলো, চায়ের দোকানগুলো সিলিন্ডার ব্যবহার করতেছে, ছোট ছোট দোকানেও সিলিন্ডার ব্যবহার হচ্ছে। এইগুলোর যে নিয়ম কানুন, এগুলো কিন্তু ওইভাবে ওরা জানে না। না জানার কারণেই কিন্তু ওই যে অসতর্কতার কারণে আবার এই আগুন ধরে যাচ্ছে। সব দোকানে যেন বিক্রি করতে না পারে, যেখানে ডিলারশিপ যারা অগ্নি নির্বাপক যন্ত্রপাতি রাখতে পারবে তারাই যেন বিক্রি করে। প্রশাসনের এদিকে দৃষ্টি দেওয়া দরকার এবং আইনগতভাবে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। আমরা গ্যাস
যারা অনুমোদিত ডিলার আছে তাদের বাদেও আমরা পাড়ায় মহল্লায় মুদির দোকানে আমরা দেখতে পাচ্ছি যে তারা গ্যাস সিলিন্ডার বিক্রি করছে এবং ছোটখাটো দোকান হোটেল তারা গ্যাস ব্যবহার করছে, কিন্তু তারা জানে না যে এটা কীভাবে ব্যবহার করতে হবে, কীভাবে সংরক্ষণ করতে হবে। এই সংরক্ষণের বিষয়ে আসলে তাদেরকে সচেতন হওয়া উচিত এবং সচেতন করা উচিত। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলছেন, সিলিন্ডার বিক্রেতাদের সচেতন করার পাশাপাশি অগ্নি নিরূপণ মহড়া কার্যক্রম পরিচালনা করছেন তারা। এখানে যাতে আন্ডারগ্রাউন্ড রিজার্ভ ট্যাঙ্ক যদি তৈরি করা হয় এবং তাছাড়া আরও 2-1টা পয়েন্টে যদি আন্ডারগ্রাউন্ড রিজার্ভ ট্যাঙ্ক থাকে, সেক্ষেত্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পানিবাহী গাড়ির পাশাপাশি আন্ডারগ্রাউন্ড রিজার্ভ ট্যাঙ্ক থেকে পাম্পের মাধ্যমে পানি সংগ্রহ করে কিন্তু আগুনটাকে কন্ট্রোল করতে পারে। সচেতন নাগরিকরা বলছেন, গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিতে কোম্পানিগুলোকে আরও সচেতন ও আন্তরিক হতে হবে, বাড়াতে হবে সংশ্লিষ্ট দপ্তরের তদারকি ও নজরদারি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব। সবাই সাথেই থাকবেন।